ছিল। সো এই যে একটি মাত্র মিডিয়া, আমি নামই বলছি, আগেও যেহেতু বলেছি, সময় চ্যানেল, সময় সময় টিভিকে আমরা দেখেছি শুধুমাত্র তারা এই নিউজগুলো করেছে, এবং তারা খুব, আমার কাছে তাদের নিউজগুলো দেখে মনে হচ্ছে তারা খুব ট্যাক্টফুলি জাস্ট গভর্নমেন্টের কিছু পারপাস সার্ভ করে গেছে। বিটিভি যেমন সবসময় যে কোনো পরিস্থিতিতে খুব খুব নিউট্রাল, খুব কাম নিউজ করে, বিটিভি ঠিক একইভাবে সময় টিভিকেও মনে হয়েছে যে জাস্ট বিটিভির একটি রেপ্লিকা, আর কিছুই মনে হয়নি। এই যে আমাদের এখানে কত মানুষ গুম হচ্ছে, কত মানুষকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু কোনো নিউজ নেই। আপনি যদি দেখেন, আমি আজকে সমকালের একটি নিউজ শুনলাম, সেটি হচ্ছে, শুনলাম মানে দেখলাম, নিউজ পেপারের নিউজ, যেটি আমি জানতে পারলাম যে ওনারা আজকে নিউজ করেছে যে 4 জন সমন্বয়ক নিখোঁজ হয়েছে। এরকম কোন নিউজ কিন্তু আপনি আমাদের সময় টিভি বা সময়ের পরে ডিবিসি কেও খুব লিমিটেড টাইমের জন্য এটি দেওয়া হয়েছে, তাদেরকেও অ্যালাউ করা হয়েছে কিছু নিউজ করার জন্য। এই নিউজগুলো কিন্তু আসেনি অন্য কোথাও। তারপর ধরেন আপনি দেখেন ডেইলি স্টার গতকালকে নিউজ করেছে যে শুধুমাত্র ঢাকার থেকে 1400 মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, যারা কিনা ভিন্ন মত পোষণ করে। তো এই যে আপনি বাংলাদেশের সিচুয়েশন নর্মাল বলছেন, অথচ বাংলাদেশকে পৃথিবীর বুক থেকে আপনি বিচ্ছিন্ন করে রেখেছেন, বাংলাদেশের মানুষের কোনো ইন্টারনেট পাচ্ছে না, ফোন লাইন জ্যাম করে রেখেছেন। এই যে যে প্রবাসী আমাদের যে ভাই বোনেরা আছে, প্রবাসীরা অস্থির হয়ে গেছে। প্রবাসীদের এই রেমিটেন্সের টাকা আমাদের অর্থনীতিতে, আমাদের বাজেটে একটি বিশাল একটি একটি মানে অবদান রাখে। অথচ এই প্রবাসীরা, ওনারা কিন্তু জানে না ওনাদের পরিবারের কি অবস্থা। অনেক প্রবাসী আছে হয়তো 5 দিন আগে 6 দিন আগে জানতো যে ওনার বাবা মায়ের খুব খারাপ অবস্থা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কিন্তু এই 5 দিন কোনো খবর নিতে পারেননি। এই 5 দিনে কি সেই বাবাটি বেঁচে আছে বা মাটি বেঁচে আছে কিনা উনি কিন্তু জানেন না। ওনার এই প্রবাসী ভাই বোনদের, যাদের কিনা সন্তানেরা ঢাকা শহরে পড়ে, ঢাকা শহরে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা কিন্তু জানে না তার ছেলেটা তার মেয়েটা কি সুস্থ আছে কিনা, তার ছেলেটা তার মেয়েটা কি গুলি খেয়েছে কিনা। সো এই যে একভাবে আপনি প্রচার চালাচ্ছেন যে যে সবকিছু নর্মাল, আবার আপনি সবকিছু আপনি আপনি শুধুমাত্র আপনার পক্ষে কথা বলার জন্য দু একটা মিডিয়াকে খুলে রেখেছেন। দিস ইজ ভেরি ভেরি, মানে এটা এটা কোনো রকমই কোনো জাস্টিসের মধ্যে পড়ে না। যদি কিনা আমাদের বাংলাদেশের অন্য যে মিডিয়াগুলো আছে, আপনি ধরেন প্রথম আলো ধরেন, বা আপনি যুগান্তর, সমকাল, আবার যদি এনটিভি, চ্যানেল আই, বা এটিএন বাংলা, বা এরকম যারা আছে, এরা সবাই যদি এই একই নিউজ প্রকাশ করতো, তাহলে বোঝা যেত যে বাংলাদেশের সিচুয়েশন এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এটি কিন্তু আসলে তা না। এই এই ব্যাপারটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার আমরা কিন্তু অনেক রকমের আরেকটি কথা না বললেই না, সেটা হচ্ছে গিয়ে আমাদের সিচুয়েশনটা যদি এতই কাম ডাউন থাকে, তাহলে আমাদের কারফিউ আরো 2 দিন বাড়ানো হয়েছে কেন? বুধবার এবং বৃহস্পতিবার 2 দিন কারফিউ দেওয়া হয়েছে কেন? এটি তো একটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন। যদি আমাদের কারফিউ টাইমিংটা শিথিল করা হয়েছে, ব্যাংক এবং অফিস আদালত, সরকারি অফিস আদালত বলা হচ্ছে যে লিমিটেড টাইমের জন্য খোলা থাকবে, এবং ঢাকা এবং ঢাকার আশেপাশে কারফিউ টাইমটাও শিথিল করা হয়েছে, এবং অন্যান্য জেলাতে বলা হয়েছে যে জেলা প্রশাসক উনি নির্ধারণ করবেন কোন সময় কারফিউটা থাকবে আর কোন সময় কারফিউটা মানে থাকবে না, শিথিল থাকবে। এখন এখানে তার মানে কি বোঝা যাচ্ছে যে আপনি একটি মেসেজ পাস করতে যাচ্ছেন, এভরিথিং ইজ কাম ডাউন, এভরিথিং ইজ নর্মাল, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, ওয়ার আপনি আবার কারফিউ দিয়ে রেখেছেন। এইটা তো আসলে কোনো কোনো ইট ডাজন্ট জাস্ট মেক এনি সেন্স। আরেকটি কথা, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে, আপনি একটু আগে বলেছেন যে নানা রকমের গুজব ছড়াচ্ছে, নানা রকমের নিউজ দেখা যাচ্ছে। আমি এই কথাটিও বলতে চাই যে আমাদের আর্মিদেরকে নিয়েও কিন্তু বলা হচ্ছে যে অনেক রকমের, যে আমি কিন্তু বিশ্বাস করি এখনো যে আমাদের আর্মি আসলে কখনো আমাদের বিরুদ্ধে যাবে না। আমাদের যে সাধারণ জনগণের বিরুদ্ধে হয়তো আর্মি যাবে না, কিন্তু অনেকে আছে এটি ভয় দেখানোর জন্য, ছাত্রদেরকে দমন করার জন্য, বা মানুষের কাছে একটি মেসেজ পাস করার জন্য এটি বলছে যে আর্মিরাও পুলিশ বা পুলিশ বিডিআর বা র্যাবের সাথে একাত্মতা হয়ে এরকম করে সেই মানে ছাত্রদের বিরুদ্ধে মারমুখী হয়ে উঠছে, যেটা কিনা আমি অন্তত বিশ্বাস করি না, আই ডোন্ট নো। আর আরেকটি, আমার একটি ভাই এখানে একটি কথা বলেছে যে এই যে বিএনপি জামাত এই এই আন্দোলনের সাথে যুক্ত হলে কি হয়, কি হচ্ছে, বা এরকম একটি কথা এসছে। এখন আমি এই কথাটি আগেও বলেছি, একবার আবারও বলছি, আমি মনে করি না, বিএনপি এটা জামাত সরকারের পক্ষ তাদের থেকে বলা দীর্ঘ, হয়েছে, বিএনপি জামাত, এটা জি সরকারের পক্ষ থেকে শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, এবং জি প্রধানমন্ত্রী জি নিজেও এটা বলেছেন যে এবং জি বিএনপি ওই- জামাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবার নেওয়া হবে, এমন হুঙ্কার দিয়েছেন তিনি। আপনি যদি খেয়াল করেন, এটা কিন্তু আজকের কথা না, এটা কিন্তু ওনাদের গত 14 বছরের ক্ষমতায় থাকার, এটা ওনাদের টেকনিক। ওনারা যখনই কিনা কিছু হয়, সেটার জন্যই কিন্তু বিএনপি জামাত
এই বিএনপি জামাত করছে, বিএনপি জামাত হচ্ছে। আরে ভাই, আমি আমি কিন্তু বিএনপি করি না, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এই কথাটি বলতে পারি। সেটি হচ্ছে গিয়ে বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ দল। তো একটি বৃহৎ রাজনৈতিক দলের উনাদেরও তো ছেলে মেয়ে আছে, উনাদের ছেলে মেয়েও তো এই কোটাতে এফেক্টেড। অথবা যখন কিনা একটা পাবলিক ডিমান্ড হয়, সো পাবলিক ডিমান্ডে তো উনারা নামবেই। তো ঠিক একইভাবে এটা যদি বিএনপির আমলে যদি এটা হতো, তাহলে আওয়ামী লীগের মানুষেরা নামতো না? আওয়ামী লীগও তো নামতো তখন। তখন কি এটা একটা, এইটা কিন্তু বিএনপির আন্দোলন কখনো ছিল না। আমি এখনো মনে করি এটা বিএনপির আন্দোলন না। এটা বিএনপির আন্দোলন না, এটা ছাত্রছাত্রীদের আন্দোলন। এবং এই ছাত্রছাত্রীদের আন্দোলনটি শুরু হয়েছিল 1 জুলাই। আর আমরা দেখেছি এদের উপরে এই যে এটার ভয়াবহ একটি অহিংস আন্দোলনকে ভয়াবহ রূপ ধারণ করানো হয়েছে, খুবই ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে। এই ছেলেগুলোকে আসলে প্রথম দিকে কি হয়েছে জানেন, প্রথম দিকে এদেরকে পাত্তা দেওয়া হয়নি। মনে করেছে আরে বাচ্চা ছেলে মেয়ে, এদের আন্দোলনকে এত দেখার কিছু নাই। কিন্তু এখন আর গভর্নমেন্টের ট্যাকেল দিতে পারছে না। এটা কেন বললাম সেটিও আমি বলবো। এটির কারণ হচ্ছে আপনি যদি একটু পিছনের দিকে দেখেন, যে বাংলাদেশে যদি আপনি যখন আপনি গত 15-20 দিন বা 1 মাস আগে নিউজ পেপার গুলো যদি খেয়াল করেন, সরকারের বিভিন্ন দিকের দুর্নীতিগুলো উঠে আসতেছিল। আপনি পুলিশের যে চিফ, আপনি বেনজির সাহেবের কথা বলেন, অথবা আপনি ওই পিএসসির একজন একজন ড্রাইভারের কথা বলেন, প্রধানমন্ত্রী নিজে ওনার পিয়নের কথা বলেছে, যার কিনা 400 কোটি টাকা। ওনার পিয়ন উনি নিজেই বলেছে আমার পিয়নের 400 কোটি টাকা, সে সে হেলিকপ্টার ছাড়া চলে না। সো এই যে এই জিনিসগুলো মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য, কারণ করাপশন যেভাবে হচ্ছিল, আমি আবার পিএসসির লোকটার কাছে যদি যাই, একটি ড্রাইভার উনি প্রশ্নপত্র ছেড়ে দিয়েছে, প্রশ্নপত্র এতদিন ধরে ব্যবসা করছে, এই কথাই তো বলা হচ্ছে। কিন্তু একটা ড্রাইভারের পক্ষে তো এটা সম্ভব না। এখানে তো আরো অনেক বিগ ফিশ আছে, এখানে তো আরো অনেকে আছে এটার সাথে যারা কিনা জড়িত। কিন্তু এদেরকে যেন কিনা এরা যেন সামনে না আসে, এই কারণে গভর্নমেন্ট কি করেছিল, প্রথমে ভেবেছিল আচ্ছা ঠিক আছে, ছাত্ররা আন্দোলন করছে, করতে দাও, 2-4 দিন করতে দাও। এই ছাত্রদের সাথে কিন্তু আগে বসা যেত, এই ছাত্রদের সাথে আগে বসে এই বিষয়টিকে মিটানো যেত। একটি প্রাণহানির দরকার ছিল না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বশীল জায়গায় বসে বসে এইসব ইররেলিভেন্ট এইসব কথাবার্তা বলে আমাদের এই এই এতগুলো মানুষের জীবন হানি করেছে, এতগুলো লাশ পড়েছে, এখন এত একটা রক্তাক্ত সমাধান হয়েছে। এসছে আদালত থেকে, আপনি জানেন আদালতের রায়। যদিও জি। আদালত থেকে বলা হয়েছে যে সরকার এটাকে বাড়াতে পারবে, কমাতে পারবে, মানে সরকারের ইচ্ছার উপরে আর অনেকটাই দিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন, জি, এই আমি এখানে রায়টা আপনি কতটুকু আসলে শতভাগ এটা বলবৎ থাকবে ভবিষ্যতে, এবং এই আন্দোলনেরও ভবিষ্যৎটা কি বলে মনে করেন? এটা কি এখানেই পরিসমাপ্তি টানবে, নাকি আপনি এই সমাধানের পর, এই রায়ের পর আহ আসলে আন্দোলন অন্যদিকে মোড় নিতে পারে? আর সামনের, যদি বলি কাল থেকে বা 2 দিন পর থেকে, আপনি এই ইমিডিয়েট ভবিষ্যতের কথা যদি বলেন, খুব ছোট্ট করে বলে এই পর্যায়ে শেষ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রশ্নটি করার জন্য। আমাদের এই এই আদালতের রায়টির ব্যাপারে আপনি হয়তো জানেন যে আমি এই আদালতের রায়টি নিয়ে কিন্তু কিছু কথা আমি বলতে চাচ্ছিলাম। সেটি হচ্ছে যে আদালত যে রায়টি দিয়েছে, আমরা সেখানে দেখেছি যে 93% সাধারণ মেধার জন্য খোলা রেখেছে, 5% মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান, 1% আদিবাসী, 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ। এটি হয়েছিল আদালতের বা আদালতের, কিন্তু এটা কোনো আইন না, এটা কিন্তু আমাদের উই মাস্ট বিয়ার ইন মাইন্ড, এটা কিন্তু কোনো অর্ডার না, এটা একটা ডিরেকশন। আদালত কিন্তু একটা ডিরেকশন দিয়েছে, এবং আদালত বলেছে এখানে গভর্নমেন্ট এটা চাইলে চেঞ্জ করতে পারে, অ্যাড করতে পারে, ডিডাক্ট করতে পারে, গভর্নমেন্ট নেসেসিটি অনুসারে এটাকে কাজ করতে পারে। এখন আমি এখানে আপনাকে একটি মজার কথা বলি। এই যে দেখেন, আমরা যে এই যে মুক্তিযোদ্ধা কোটা যে করছি, এই যে 5%, আগের 30% বলেন বা এখনকার 5% বলেন, আপনি মুক্তিযোদ্ধাদেরকে, আপনি তো এটা এটা আপনি আসলে ডাইরেক্ট, আপনি এটা কনস্টিটিউশনের সাথে, এটা একটা ভায়োলেশন হচ্ছে। আপনি কি সেটা জানেন? আমাদের কনস্টিটিউশনে কোথাও কিন্তু বলা নেই যে মুক্তিযোদ্ধাদেরকে কোটা দিতে হবে, মুক্তিযোদ্ধারা কোনো ক্রাইটেরিয়ার মধ্যে এখানে পড়ে না। ওয়ারেস আমাদের এখানে ছিল, কনস্টিটিউশনে 28/29 ছিল, সেটি হচ্ছে আমাদের আর্টিকেল, সেখানে আছে যে মহিলা, নারীদের জন্য পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে নারীদেরকে দিতে হবে। এখানে আমি মনে করি এখানে দুইটা ভায়োলেশন হয়েছে। প্রথম ভায়োলেশন হচ্ছে গিয়ে আমাদের এই এই আইনটাতে এটি মানে এটিতে যাওয়ার আগে কনস্টিটিউশনকে সম্পূর্ণভাবে ইগনোর করা হয়েছে এই জি জি জি, লাস্ট দ্যাটস রাইট। কারণ হচ্ছে কি আমাদের এখানে মহিলাদের কথা কিন্তু বাদ বাদ দেওয়া কনস্টিটিউশনে হয়েছে। বলা আছে, কিন্তু মহিলাদেরকে আদালতে এখানে বাদ দিয়েছে। এবং আপনি হয়তো জানেন যে আজকে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে, আজকে কিন্তু হুম। সরকার যেটা কিনা সরকার পরিবর্তন কিন্তু সাইন আজকে করেছে। জি হুম। সাইন করেছে, এবং সেখানে কিন্তু ওনারা বলেছে যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও
সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং কর্পোরেশন ওনারা ওনাদের চাকরি নিয়োগের ক্ষেত্রে এই কাজটি করতে পারবে, এভাবে করে কোটাটি ভাগ করা হবে। সো এইখানে আপনি যে মুক্তিযোদ্ধাদের কথা বললেন, আমি মুক্তিযোদ্ধাদের কথা প্রথমে আসি। মুক্তিযোদ্ধাদের কথা কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনে নেই। তারপরেও আপনি মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছেন, মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান, মানে শ্রেষ্ঠ সন্তান। আচ্ছা, ওনাদেরকে দিলেন, ওনারা এবং ওনাদের সন্তানদেরকে, এবং এখানে কিন্তু নাতিপুতিদের কথা বাদ গেছে। কিন্তু আপনি নারীদেরকে রাখেননি, নারীরা কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে। তো আমার তো মনে হয় এটা নিয়ে আসলে আবার চ্যালেঞ্জ হবে। তো এইখানে ওনারা বুঝে শুনে কিছু ফাঁক ফোকর রেখে দিয়েছে, ফাঁক ফোকর রেখে দিয়েছে নিজেদের মতন করে, এটাকে যেন ওনারা যেন আবার যেন ইউজ করতে পারে। ওনারা সবসময় এই কাজটি করে এসছে এবং এখনো ওনারা এই কাজটি করছে বলেই আমার মনে হয়। আর আরেকটি কথা, সেটি হচ্ছে গিয়ে আমি যেটি বলতে চাচ্ছিলাম, আহ একটু এক সেকেন্ড। জি। ও, এই যে মুক্তিযোদ্ধা, আপনি যদি দেখেন যে এখানে কিন্তু বলা হয়েছে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান, ওনাদের নাতিপুতিদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা যদি 1971 সালের একটি কথা, 1971 সালটা বা সেই সময়টা চিন্তা করি, আমরা বেশি না ধরেন তখন একজন মুক্তিযোদ্ধার বয়স যদি আমরা ধরেন আপনার 15 ধরি বা 12 ধরি, 12ই ধরি, 12 ধরলে আরো স্বাধীনতার 53 বছর হয়েছে, তাহলে একজন মুক্তিযোদ্ধার বয়স হয়ে যাচ্ছে 65। তো 65 বছরের একজন মুক্তিযোদ্ধা কিন্তু এই মুহূর্তে আপনার কোটা অ্যাভেল করবে না। 65 বছর মুক্তিযোদ্ধার যে সন্তান আছে, তারও কিন্তু মোরলেস বয়স হচ্ছে আপনার 40, 45 আপ, এরকম অন এন এভারেজ হওয়ার কথা, আনলেস কারোর অনেক বেশি লেট ম্যারেজ হয়ে থাকে। তো তাই যদি হয়, উনার সন্তানেরাও কিন্তু অনেক অংশ হয়তো কোটা পাবে, আবার অনেকে কিন্তু হয়তো, বেশিরভাগই আসলে পাবে না। আমি যেটা প্রস্তাব আমার থাকছে সেটি হচ্ছে, এই যে যখন থেকে কিনা বলা হয়েছে যে মুক্তিযোদ্ধাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে, তখন থেকে মুক্তিযুদ্ধ, আমি মুক্তিযোদ্ধা, এইটা, এইখানে নিজেদের নামটা তালিকাভুক্ত করার জন্য একটি হিড়িক পড়েছে। এবং এই হিড়িক পড়ার কারণে কিন্তু এত বড় কেওয়াস হয়েছে। আজকে যদি আমাদের মুক্তিযোদ্ধার তালিকাটা সঠিক থাকতো, নাম্বারটা যদি সঠিক থাকতো, সেই তালিকা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন না থাকতো, তালিকাটি যদি প্রশ্নবিদ্ধ না হতো, তাহলে কিন্তু বাংলার মাটিতে আজকে এতগুলো রক্তপাত হতো না, এতগুলো লাশ ঝরতো না। সুতরাং আমার দাবি থাকবে, শুধু কিন্তু কোটা সংস্কার করে থেমে গেলে চলবে না। আমাদের ভুয়া যে মুক্তিযোদ্ধারা আছে, তাদের যে তালিকাগুলো আছে, আমাদের এই ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা, আমাদের মুক্তিযোদ্ধার নতুন তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাকে ছেটে ছেটে বের করে তাদেরকে সাংঘাতিক ভাবে পানিশমেন্ট দেওয়া উচিত, তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। আমাদের দেশের এই সূর্য সন্তানদের এই নামটি অপব্যবহার করার জন্য, এইটা আমার আমার জি। আমার এটা জোর একটি দাবি থাকবে। এবং আরেকটি কথা, এই যে আমার আমার একজন ভাই এখানেও বলেছেন এবং আমরাও দেখেছি, ফয়জুল হকও বলেছে যে আন্দোলনের আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নিবে সরকার, এটা আমাদের আইনমন্ত্রী বলেছে। আরে ভাই, আপনারা শুরু করেছেন কেন এই কাজ? আপনার এই কাজটি শুরু করলেন কেন? সরকার এই মারামারি পিটাপিটি শুরু করলো কেন? এটা তো একটা অহিংস আন্দোলন ছিল। আপনার ছাত্রলীগকে নামালেন কেন মাঠে? ছাত্রলীগ কেন মাঠে নামবে? সরি, ছাত্রলীগ তো কোনো কোনো দায়িত্বশীল ফোর্স না। দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে। যদি আমাদের সাধারণ শিক্ষার্থীরা, যদি তারা কোনো অন্যায় করে থাকে, কিছু করে থাকে, দেশের আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর, যারাই আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে, তারা দে উইল লুক আফটার ইট। আপনি ছাত্রলীগকে নামালেন, ছাত্রলীগ মারামারি করলো, পিটাপিটি করলো, এখন আপনি আবার তাদেরকে ওই তাদেরকে আপনি চিকিৎসা করেন? আপনার তো চিকিৎসার দরকার নাই, আপনি এই কাজটি করালেন কেন? আপনারা দায়িত্বশীল জায়গা থেকে আপনারা তো চাইলে চাইলে বলতে পারতেন যে ছাত্র। আর তার থেকে বড় কথাটা হচ্ছে গিয়ে, গভর্নমেন্টও চেয়েছে কোটা বাতিল। উনারা তো গভর্নমেন্ট, আমরা আমাদের দেখেছি, প্রধানমন্ত্রী 2018 সালে উনি নবম শ্রেণীর থেকে 9 গ্রেড থেকে 13 গ্রেড পর্যন্ত উনি কোটাটা বাতিল করেছে। তার মানে গভর্নমেন্ট আর ছাত্ররা তো একই পেইসে ছিল। তাহলে এই আন্দোলনটা কেন হলো? আমি যেমনটি বলেছি, এই একই পেইসে থাকা সত্ত্বেও গভর্নমেন্ট এই আন্দোলনটাকে জিয়ে রেখেছে, গভর্নমেন্ট এই আন্দোলনটাকে করতে জি, গিয়েছে সেটা দিয়েছে সেটা ওনাদের বলেছেন আপনি কি করাপশনটা কারণে করেছে এটা ডাইভার্ট বলেছেন, করার সে জন্য। ডাইভার্ট করার জন্য সেটা আর বলেছেন আপনি, আপনি। আমার আমার একজন ভাই এখানে ইউএন ট্যাঙ্কের কথা বলেছে। ইউএন ট্যাঙ্কের কথা আপনি যেটা বলেছেন, এই নিউজটা আমিও দেখেছি। এবং ইউএন এর যে জার্নালিস্ট, ওনারা এইটি ইউএন এর হেডকোয়ার্টারে ওনাদের মহাসচিবকে এই ছবিগুলো দেখিয়েছে। এবং আমি যতটুকু জানি যে ইউএন এর পক্ষ থেকে আমাদের সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে, ওনাদেরকে জানতে চাওয়া হয়েছে। ইউএন এটি কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো গোলাগুলি হতাহতি হচ্ছে না। সো এটি কিন্তু আই মাস্ট মেক ক্লিয়ার। কিন্তু ইউএন এর ট্যাঙ্কটি রাস্তায় নামানো হয়েছে জাস্ট শোডাউনের জন্য, জাস্ট টহল দিয়ে যাচ্ছে, এটাও আমাকে বলতে হবে, নতুবা আবার এটা থেকে আবার একটা গুজব ছড়াবে। আমরা এই মুহূর্তে চাই না কোনো গুজব ছড়াক, আমরা চাই আমাদের দেশটা একটি স্বাভাবিক নর্মাল সিচুয়েশনে আসুক। এবং এতগুলো লাশের, যে কেন এতগুলো লাশ পড়লো, কেন এতগুলো
সাধারণ ছাত্রছাত্রী এরা কোনো দল করতো না, এরা কোনো লিগও করে না, দলও করে না, কিছু করে না, নিজেদের দাবির জন্য রাস্তায় নেমেছিল। বরঞ্চ জি। স্বাধীনতা 53 বছর পরে আপনারা একটি বৈষম্যহীন রাষ্ট্র এখনো করে রেখেছে দেখে বরঞ্চ এদেরকে এখন কৈফিয়ত দেওয়া উচিত। আরেকটি কথা না বললেও না, আপনারা হয়তো শেষ করতে হবে, একদম আপনারা শেষ হয়তো করতে অনেকে হবে। খেয়াল করেছেন শেষ যে শেষ আমাদের পয়েন্ট, আমাদের শেষ পয়েন্ট, আমাদের শেষ এখানে শেষ করবেন, ওবায়দুল জি। কাদের, জি আমাদের ওবায়দুল কাদের আমাদের সরকারের আমাদের সরকারের উনি হচ্ছে কি সেক্রেটারি। হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেবকে কিন্তু শুক্রবারের পর থেকে 14 দলের যে মিটিংটা হয়েছিল, ওনারা যে সাংবাদিক সম্মেলন করেছে এবং বলেছে যে আগামীকাল থেকে কারফিউ শুরু হবে, ওই রাত্রে 12টা থেকে কারফিউ শুরু হবে, এরপর থেকে কিন্তু ওবায়দুল কাদের সাহেবকে কিছু কোথাও দেখা যাচ্ছে না। গতকাল প্রাইম মিনিস্টার সাংবাদিকদের সাথে যে মিটিংটা করে, সরি সাংবাদিক না, বিজনেসম্যানদের সাথে যে মিটিংটা করেছে, সেখানেও কিন্তু ওবায়দুল কাদের ছিল না। দেশের এরকম একটা ক্রান্তিকালে প্রাইম মিনিস্টারের সাথে ওবায়দুল কাদের না সেক্রেটারি, দলের সেক্রেটারি থাকবে, এটাই তো স্বাভাবিক। উনি কোথায়? দেশ এতই স্বাভাবিক, এতই নর্মাল, আমরা তাহলে উনাদেরকে দেখছি না কেন? অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট, আমি যেটি বলবো সেটি হচ্ছে পার্টিকুলার কিছু মিডিয়া, পার্টিকুলার মানুষদেরকে গভর্নমেন্ট ওয়াইফাই, ইন্টারনেট ব্যবস্থা ইউজ করতে দিয়েছে এই কারণে নিজেদের নামে প্রপাগান্ডা, নিজেদের পক্ষে কথা বলার জন্য এবং সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কিছু প্রপাগান্ডা ছড়ানোর জন্য, যেটা কিনা একটি স্বাধীন দেশে, একটি সার্বভৌম দেশে এবং একটি মানে যেখানে কিনা যুদ্ধের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশ থেকে, সেই সরকার থেকে এটি কখনোই কাম্য নয়। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।